আসসালামু আলাইকুম। আজ তোমাদের আমি পড়াবো আলো অর্থাৎ লাইট। আলো কাকে বলে? আলো হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু থেকে যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেই বস্তুকে দেখতে পাই। তাহলে কি হলো? আলো এক প্রকার শক্তি যা চোখে এসে পড়লে দেখার প্রবণতা সৃষ্টি হয়। তো এই আলোর কিছু ধর্ম নিয়ে আমরা আজকে বোঝাবো বা আলোচনা করব। আলোর একটি ধর্ম হলো প্রতিফলন। প্রতিফলন কি? আমরা জানি আয়নার সামনে যদি গিয়ে আমরা দাঁড়াই তাহলে আমাদের একটা প্রতিচ্ছবি আয়নার ভিতরে তৈরি হয়। এটাকে বলা হয় প্রতিফলন। এটা আসলে কি হয়? মনে করা যাক এটি একটি আয়না বা দর্পণ, এর উপরে একটি আলোকরশ্মি এসে আপতিত হলো। আপতিত হওয়ার পর এই আলোকরশ্মিটা পুনরায় বিপরীত দিকে ফিরে গেল। এইখানে যদি আমার চোখ থাকে তাহলে আমি কি দেখব? যে এইখানে যে বস্তুটি আছে সেটিকে আমি এইখানে দেখব, কারণ আমাদের চোখ সর্বদা সোজা দেখে, আমাদের চোখ কখনো বক্রপাতে দেখে না। অর্থাৎ এইখান থেকে আলো এসে এইখানে পড়ে পুনরায় প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, এই জিনিসটাকে আমাদের চোখ উপলব্ধি করতে পারবে না। এই চোখ কি দেখবে? যে এইখান থেকে আলো প্রতিফলিত প্রতিসৃত হয়ে এইখানে আমাদের চোখে এসে পড়ছে। তো এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এই প্রতিফলনের কিছু সূত্র আছে। প্রতিফলনের সূত্রে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে এগুলোর নাম কি। যে রশ্মিটি আপতিত হয় একে বলা হয় আপতিত রশ্মি। দর্পণের উপর আপতিত হওয়ার পর পুনরায় যখন প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। দর্পণের যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুর উপর যদি আমি একটা লম্ব টানি তাকে বলা হবে অভিলম্ব। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রতিফলন কাকে বলে? এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলো আপতিত হওয়ার পর পুনরায় যদি প্রথম মাধ্যমে আলো ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলন। অর্থাৎ বায়ু মাধ্যমে আলো ছিল, কাঁচ মাধ্যমে এসে আপতিত হলো, আপতিত হওয়ার পর পুনরায় আলোর রশ্মি বায়ু মাধ্যমে ফিরে এলো, তাই এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। যে রশ্মিটি আপতিত হচ্ছে তাকে বলা হয় আপতিত রশ্মি। আপতন বিন্দুতে আপতিত হওয়ার পর পুনরায় আলোক রশ্মি প্রথম মাধ্যমে যেটা ফিরে আসছে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, অর্থাৎ এটা হলো আপতন কোণ। অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। I for incidence মানে আপতন, R for reflected অর্থাৎ প্রতিফলন। তো এই জিনিসগুলো টার্মগুলো আমাদের জানা হয়ে গেল।
এখন আমরা সূত্র দুটি লিখব। প্রথম সূত্র কি? আপতিত রশ্মি না ভুল বললাম, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান, অর্থাৎ I = R। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। আরেকটি কি? আরেকটি সূত্র হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এই তিনটি একটি সমতলে থাকে। একটি সমতলে থাকার অর্থ কি? এই যে বোর্ডটা, এই বোর্ডে আমি যা কিছু লিখেছি এই সবগুলোই হলো একটি সমতল। অর্থাৎ যদি এরকম বোর্ডের গা ঘেঁষে লাইটটি পড়ে, ধাক্কা লাগার পর পুনরায় যদি লাইটটি এভাবে বেরিয়ে যায়, তাহলে এই যে অভিলম্ব এই তিনটি একটি সমতলেই থাকবে। অর্থাৎ বোর্ডের উপরে ধাক্কা লাগার পর প্রতিফলিত রশ্মিটা বোর্ড ছেড়ে এভাবে বেরিয়ে আসবে না, বোর্ডের গা ঘেঁষেই বেরিয়ে যাবে। তাহলে এইটাকে এই তিনটি জিনিস একটি সমতলে থাকে। তাহলে আমরা কি বলবো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নাও। আচ্ছা, এবারে আমরা আসব গোলীয় দর্পণ। আমরা সাধারণত যে দর্পণে বা আয়নাতে মুখ দেখি এগুলো হলো সমতল দর্পণ। সমতল দর্পণ এতে কি হয়? যদি একটি দর্পণ সমতল হয় তাহলে এইখানে যত বড় সাইজের ছবি দেওয়া হবে এইখানে ঠিক তত বড় একটি প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু এই দর্পণটি যদি গোলাকার হয় তাহলে কি হবে? একটি দর্পণ এই রকম, অর্থাৎ এইদিকে পারদ দেওয়া আছে, একে বলা হয় গোলীয় দর্পণ। আর একটা কি রকম হতে পারে? এই রকম। এই দর্পণকে বলা হয় অবতল দর্পণ, এটাকে বলা হয় উত্তল দর্পণ। অর্থাৎ যে দিকে প্রতিফলন ঘটবে সেই দিকটি যদি অবতল হয় তাহলে সেটাকে বলা হয় অবতল দর্পণ, যেদিকে প্রতিফলন ঘটবে সেদিকটা যদি উত্তল হয় তাহলে তাকে বলা হয় উত্তল দর্পণ। এক বাক্যে এদেরকে বলা হয় বক্র দর্পণ। এটা কেন বক্র বা গোলীয় দর্পণ? কেন গোলীয় দর্পণ? এটাকে যদি আমি একটি কাল্পনিক ভাবে ক্লোজ করে দিই তাহলে এটা কি হবে? একটা গোলক সম্পূর্ণ হবে। এটাও যদি ক্লোজ করে দিই তাহলে কি হবে? এটাও একটি গোলক সম্পূর্ণ হবে। অর্থাৎ কোন দর্পণ যদি একটি গোলকের অংশ হয়ে থাকে তাহলে তাকে বলা হয় গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ দু রকমের হয়, একটি অবতল দর্পণ এবং একটি উত্তল দর্পণ। গোলীয় দর্পণের কতগুলি টার্ম আমাদের জানতে হবে। কি রকম? ধরা যাক এটি একটি গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটি একটি অবতল দর্পণ। এই গোলীয় দর্পণের ঠিক মাঝখানে যে বিন্দুটি, দুদিক থেকে ঠিক মাঝখানের বিন্দুটি, একে বলা হয় মেরু। ক্লিয়ার? এই গোলীয় দর্পণটিকে যদি আমি সম্পূর্ণ গোলকটিকে আমি কল্পনা করে নিই তাহলে সেই গোলকের যে কেন্দ্র পাবো তাকে বলা হবে বক্রতা কেন্দ্র। মেরু থেকে বক্রতা কেন্দ্র বরাবর যদি একটি রেখা আমি কল্পনা করি একে বলা হবে প্রধান অক্ষ। হয়ে গেল। এই বক্র
বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব একে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাপারগুলো তাহলে বোঝা গেল। তাহলে গোলীয় দর্পণের মাঝের বিন্দুটিকে বলা হয় মেরু। গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। মেরু এবং বক্রতা কেন্দ্রগামী অক্ষকে বলা হয় প্রধান অক্ষ। যদি একটি আলোকরশ্মি এই দর্পণের উপর এসে আপতিত হয় তাহলে কি হবে? আলোকরশ্মিটি দর্পণের উপরে এসে এইভাবে আপতিত হয়েছে। তো প্রতিফলনের সূত্র অনুযায়ী একটু আগে আমরা দেখলাম আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হবে। আপতন কোণ বের করতে গেলে আমাকে কি করতে হবে? অভিলম্ব আঁকতে হবে। অভিলম্ব কাকে বলে? তাহলে এই যে বিন্দুটি পাচ্ছি এই বিন্দুর উপরে লম্ব আঁকলে তাকে বলা হবে অভিলম্ব। তাহলে কি অভিলম্ব অর্থাৎ ব্যাসার্ধ ধরতে পারি আমরা। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এই বিন্দুতে অভিলম্ব। তাহলে এটা হলো আমার বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে আমি সি দিয়ে লিখছি। তাহলে বক্রতা কেন্দ্র থেকে দর্পণের উপরে কোনো বিন্দুতে যদি আমি ব্যাসার্ধ টানি তাহলে তাকে বলা হবে অভিলম্ব। তাহলে এই কোণটি হলো আমার আপতন কোণ। আপতিত হওয়ার পর এই রশ্মিটি ঠিক একই কোণ সৃষ্টি করে বেরিয়ে যাবে, অর্থাৎ এই কোণটি হবে আর। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হলো। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? গোলীয় দর্পণের ক্ষেত্রে যে কোন গোলীয় দর্পণে আপতিত রশ্মির অভিলম্বের সঙ্গে যে কোণ করে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে সেই একই কোণ করে বেরিয়ে যাবে। এবার যদি আমি আরো একটি রশ্মি কল্পনা করি যেটি এই আপতিত প্রথম আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল, তাহলে কি হবে? আপতন হলো। আমি ব্যাসার্ধ কিভাবে আঁকবো? অভিলম্ব কিভাবে আঁকবো? এই বিন্দু থেকে এটা হলো অভিলম্ব, আপতন কোণ এটা, তাহলে প্রতিফলন কোণ কি হবে? এর উপর দিয়ে বেরিয়ে যাবে। তাহলে দুটি রশ্মি আমরা দেখতে পাচ্ছি। এই দুটি রশ্মি সমান্তরালভাবে এসে দর্পণের উপরে আপতিত হয়েছে, কিন্তু প্রতিফলনের পর দেখা যাচ্ছে একটি বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে এই বিন্দুকে বলা হয় ফোকাস। এই বিন্দুকে বলা হয় ফোকাস। তাহলে আমরা কি বলবো? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে দর্পণের উপর আপতিত হওয়ার পর, এখানে যেহেতু অবতল দর্পণ তাই বলবো অবতল দর্পণের উপর আপতিত হওয়ার পর প্রতিফলনের সময় প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে এই বিন্দুকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস। তাই মুখ্য ফোকাসের জন্য শর্ত কি? যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ হতে হবে এবং সেটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হতে হবে। যদি হয় তাহলে সেই আপতিত রশ্মিগুলো প্রতিফলনের পর সবগুলি
একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে পার হয়ে যাবে, সেই বিন্দুটি অবশ্যই প্রধান অক্ষের উপরে একটি বিন্দু হবে, সেই বিন্দুকে বলা হয় ফোকাস। তাহলে ফোকাস বোঝা গেল। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কি? মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। এবার আমরা চলে আসব গৌণ ফোকাস। গৌণ ফোকাস কি? ধরা যাক এই একটি গোলীয় দর্পণ, যেটা অবশ্যই অবতল, সমান্তরাল আলোরশ্মি গুচ্ছ এসে আপতিত হয়েছে, কিন্তু এই সমান্তরাল আলোরশ্মি গুচ্ছের কোনটি প্রধান অক্ষের সঙ্গে কিন্তু সমান্তরাল নয়। অর্থাৎ আলোকরশ্মি গুচ্ছ পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। তাহলে তারা যে বিন্দুতে গিয়ে মিলিত হবে সেই বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস। তাহলে কি বলবো? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে কোন কোণ করে দর্পণের উপর আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর তারা যে বিন্দুতে মিলিত হবে তাকে বলা হবে গৌণ ফোকাস। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? গৌণ ফোকাস প্রধান অক্ষের উপরে অবস্থিত নয়, আর মুখ্য ফোকাস তারা সেটা প্রধান অক্ষের উপরে অবস্থিত। যদি এই রশ্মিগুলি এই সঙ্গে সমান্তরাল হতো তাহলে এই বিন্দুটি এইখানে উঠে আসতো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই রশ্মিগুলোকে যদি আমি ক্রমশই নিচের দিকে নামাই তাহলে এই ফোকাসটি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, নিচের দিকে নামাতে নামাতে আরো নিচের দিকে নামালে ফোকাসটি আস্তে আস্তে আরো উপরের দিকে উঠবে, এবং প্রধান অক্ষের উপরে যখন ফোকাসটা অবস্থিত হবে সেই ফোকাসটির নাম হবে মুখ্য ফোকাস। তাহলে একটি অবতল দর্পণের একটি মুখ্য ফোকাস থাকে, কিন্তু গৌণ ফোকাস অসংখ্য থাকতে পারে। বোঝা গেল? এবার আমরা চলে আসব উত্তল দর্পণের ফোকাস। এই হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের এই ব্যাসার্ধ, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ এসে উত্তল দর্পণের উপরে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর কি হবে? প্রতিফলন হবে। প্রতিফলন করতে গেলে আমাকে কি করতে হবে? অভিলম্ব। তাহলে এই হলো আমার অভিলম্ব। তাহলে প্রতিফলনের পর এরকম বেরিয়ে যাবে। এই হলো আমার অভিলম্ব, প্রতিফলনের পর এইভাবে বেরিয়ে যাবে। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে তিনটি রশ্মির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটেই দর্পণের উপরে এসে আপতিত হচ্ছে এবং তারা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকছে। তাহলে কি হবে? এখানে তো লাইট মিলছে না। তাহলে দেখতে পাচ্ছি কি আমরা? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ উত্তল দর্পণের উপরে এসে আপতিত হচ্ছে, প্রতিফলনের পর তারা পরস্পর থেকে দূরে সরে বেরিয়ে যাচ্ছে। এখন কথা হলো, এইখানে যদি আমি চোখ রাখি তাহলে আমি কি দেখব? একটু আগে আমি বললাম যে আমাদের চোখ সবসময় সোজা দেখে, তাহলে আমি দেখব যে মনে হচ্ছে যেন এইখান থেকে আলোগুলি আসছে, মনে হচ্ছে এইখান থেকে আলো আসছে। তাহলে এই বিন্দুকে বলা হবে এর মুখ্য ফোকাস। তাহলে কি বলবো আমরা? যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কোন উত্তল দর্পণের উপর আপতিত হওয়ার পর প্রতিফলনের পর যে বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সত্যিকারের কিন্তু এখান থেকে অপসৃত হচ্ছে না, কারণ লাইটটি এইখান থেকেই বেরিয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন এখান থেকে অপসৃত হচ্ছে, তাই এই বিন্দুকে বলা হবে মুখ্য ফোকাস।
এটি হলো উত্তল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে উত্তল দর্পণের গৌণ ফোকাস কি হবে? যদি এই রশ্মিগুলি সমান্তরাল না হয়ে এখানে আপতিত হয়, তাহলে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস। অর্থাৎ যদি সেটা প্রধান অক্ষের উপরে না হয় তাহলেই তাকে আমরা বলবো গৌণ ফোকাস। আচ্ছা, এবার আমরা আসব অপসারী রশ্মি ও অভিসারী রশ্মি। ধরা যাক একটি অবতল দর্পণ। এই দর্পণের উপর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আলোক রশ্মি এসে আপতিত হয়েছে। তাহলে আমরা কি জানবো? যে এই রশ্মিগুলি প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে পার হয়ে যাবে। তাহলে আপতিত রশ্মি এই প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত রশ্মি এইখানে এসে মিলিত হচ্ছে। তাহলে যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি অবতল দর্পণের উপরে এসে আপতিত হয়, তাহলে তারা যে বিন্দুতে এসে মিলিত হবে তাকে আমরা বলবো ফোকাস। যেহেতু এই রশ্মিগুলি এসে এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাই এই রশ্মিকে বলা হয় অভিসারী রশ্মি। বোঝা গেল? যদি এই দর্পণটি উত্তল দর্পণ হতো তাহলে কি হতো? তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হতো, হওয়ার পর তারা পরস্পরের থেকে দূরে সরে যেত, তখন একে বলা হতো অপসারী রশ্মি। অপসারী অর্থাৎ যারা পরস্পরের থেকে দূরে সরে যায়, অভিসারী অর্থাৎ যারা পরস্পরের সঙ্গে এসে মিলিত হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম? অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী রশ্মি সৃষ্টি হচ্ছে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে অপসারী রশ্মি সৃষ্টি হচ্ছে।